আগামীকাল রাত থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, যেখানে প্রথম দিনেই মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের ঘরের মাঠে তারা ফুলহ্যামের মুখোমুখি হবে। তবে এই রাউন্ডের সবচেয়ে বড় ম্যাচ, যেটাকে আসলে যদি বলতে হয়, চেলসি ভার্সেস ম্যানচেস্টার সিটি। চেলসি ভার্সেস ম্যানচেস্টার সিটি, সেই ম্যাচটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। এই দুই দলের ম্যাচ আগের বার 4-4 গোলের নাটকীয়তা দেখেছিল। দেখা যাক প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ ডেতে আমরা কতখানি রোমাঞ্চ দেখতে পাই। তবে প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ইউনাইটেডের ম্যাচ দিয়ে, যেরকমটা গেল কয়েক বছর ধরে আমরা ধারাবাহিকভাবে দেখছি। শুক্রবার রাতে, যেটা অবশ্য পড়বে শনিবারে টেকনিক্যালি যদি আপনি বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহ্যাম, এই ম্যাচ দিয়ে শুরু হবে প্রিমিয়ার লিগ। এখন কথা হচ্ছে যে এবারের প্রিমিয়ার লিগ কেমন হবে, টপ 4-এ কে থাকবে। তার আগে যদি জানতে চাই চ্যাম্পিয়ন কে হবে। ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি। নট রিয়েলি ম্যানচেস্টার সিটি না, আমার কাছে মনে হয়। আচ্ছা, প্রেডিকশনগুলো দেখি একটা একটা করে। শুরু করি নাবিল খানের প্রেডিকশন দিয়ে। ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে আপনার টপ 4-এর চেহারাটা কেমন সেটা আমরা এখন দেখব এবং সিজন শেষেও মিলিয়ে দেখব। খান সাহেব সিটি এক নম্বরে রেখেছেন, আর্সেনাল 2 নম্বরে, লিভারপুল 3 নম্বরে এবং 4 নম্বর হচ্ছে গিয়ে অ্যাস্টন ভিলা। চেঞ্জটা করলেন কি এবারে, মানে এইবারের প্রিমিয়ার লিগেরটা উঠাই দিয়েছেন না? দেখেন হচ্ছে কি আপনি কাকে এর বাইরে আনবেন? টটেনহ্যাম হতে পারে, ম্যানচেস্টার ইউনাইটেড তো আমি আনবো না ভাই, ওর উপরে ভরসা রাখাই যায় না। ঠিক আছে, এর বাদ কাকে আছে? আচ্ছা, এখন এক্সপ্লেইন মি, আপনারা দুজন। আচ্ছা, শরীফুল হকেরটাও দেখি, এরপর আপনারা দুজন আমাকে এক্সপ্লেইন করবেন কেন ম্যান সিটি চ্যাম্পিয়ন হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শরীফুল হকের প্রেডিকশন আমারটাও দেখা যাক। ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন রেখে সেকেন্ডে আর্সেনাল, আমার 3 নম্বরে টটেনহ্যাম হটস্পার্স, 4 নম্বরে লিভারপুল। আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আর্সেনাল ডেফিনেটলি এবার ম্যানচেস্টার সিটিকে আরেকবার চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে। ম্যানচেস্টার সিটিতে সম্ভবত পেপ গুয়ার্দিওলার এখন পর্যন্ত তিনি যেই কথাগুলো বলেছেন সেই অনুযায়ী তার লাস্ট সিজন, যদি তিনি কোনো কন্ট্রাক্ট এক্সটেন্ড না করেন। এখন পেপ গুয়ার্দিওলার জন্য এটা একটা চ্যালেঞ্জের চাইতো একটা মানে স্টেটমেন্ট যে তিনি শেষটা করবেন চ্যাম্পিয়ন হয়ে। এখন ম্যানচেস্টার সিটি সেই 115টা রুলিং সেই ব্রিচেস বাকি আছে, সেটা কি হবে সেটা অন্য হিসাব। তবে আর্সেনালের জন্য আমার কাছে মনে হচ্ছে সমস্যা যে কেন তারা ম্যানচেস্টার সিটিকে বিট করতে পারবে না। তার কারণ হচ্ছে স্পেসিফিক পারফেক্ট নাম্বার 9 তো আছেই, স্পেসিফিক কিছু জোনে, স্পেসিফিক্যালি বুকায়ো সাকার কোনো রিপ্লেসমেন্ট না থাকা রাইট হ্যান্ড সাইডে, সেখানটা খুবই ক্রুশাল। সাকার জন্য 2টা মৌসুম ধরে খুব বেশি প্রেশার গিয়েছে এবং তাকেও অ্যাকচুয়ালি এই সিজনে অনেকগুলো ম্যাচ খেলতে হবে। এখন ম্যানচেস্টার সিটির দিকে আপনি তাকালে বলতে পারেন যে ম্যানচেস্টার সিটির স্কোয়াডটা অনেক বেশি বুড়িয়ে গেছে, কারণ যারা ক্যাম্পেইনার রয়েছেন, বের্নার্ডো সিলভার বয়স হয়েছে, কেভিন ডি ব্রুইনে হয়তো এই সিজনের পরে নাও থাকতে পারেন এবং না থাকাটাই বরং তার ক্যারিয়ারের জন্য হয়তো ভালো ডিসিশন হবে। হুলিয়ান আলভারেজের কোনো রিপ্লেসমেন্ট নেই। তবে ম্যানচেস্টার সিটির যেই ওভারঅল একাডেমি প্লেয়াররা রয়েছেন এবং তাদেরকে নিয়েও কিন্তু অনেক কথাবার্তা মিডিয়াতে চাউর হয়েছে। পেপ গার্দিওলা প্রশংসা করেছেন। অস্কার বব খুবই আনফর্চুনেটলি তার বাপায় ইনজুরি হয়েছে, কিন্তু নিকো রাইলির কথা শোনা যাচ্ছে, জেমস ম্যাকার্টির কথা শোনা যাচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তাদের ব্যাকআপ অপশন ভালো রয়েছে। এখন সেই দিকে চিন্তা করলে, পুরো সিজনের ডেপথ অনুযায়ী চিন্তা করলে ম্যানচেস্টার সিটি সেখানেই আসলে পার পেয়ে যায় অ্যান্ড ম্যানচেস্টার সিটি অ্যাকচুয়ালি ফাইন্ডস দেয়ার ওন ওয়ে। দেখেন ম্যানচেস্টার সিটির গোলকিপিং লাইন, ডিফেন্ডিং লাইন, মিডফিল্ড নিয়েও আসলে খুব বেশি নাড়াচাড়া করার আসলে সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে, গেল সিজনেও যেটা হয়েছিল যে এর্লিং ব্রুট হল্যান্ড যখন 2 মাসের মতো ইনজুরিতে ছিলেন, সেই টাইমটা আলভারেজ সাপোর্ট দিয়েছে। এই সিজনে ম্যানচেস্টার সিটির ওই একটাই চ্যালেঞ্জ আলটিমেটলি, এছাড়া আমার কাছে মনে হয় না আর কোনো চ্যালেঞ্জ আছে। ওই নাম্বার 9টা হল্যান্ডের ব্যাকআপটা আসলে কে হবে? যদি এইটা আর যে কয়েকদিন বাকি রয়েছে ট্রান্সফারের মধ্যে কোনো ঝামেলা না হলে ওটা সলভ করতে পারলে ম্যানচেস্টার সিটি আনবিটেন। মানে আপনাদের দুজনেরই ম্যান সিটি 1, আর্সেনাল 2, আপনার 3-এ লিভারপুল 3-এ টটেনহ্যাম। কারণ আনস পোস্টেকোগ্লু এমন একজন ম্যানেজার, আমি যদি টটেনহ্যামে বাই এনি চান্স, আমার তো কখনো মানে ইন আ লাইফ টাইম সম্ভব না, বাট আমি যদি আনস পোস্টেকোগ্লুর আন্ডারে খেলতাম, আই উড রান আ ব্রিক ওয়াল ফর হিম। মানে এই ব্যাপারটা তার রয়েছে, ওই মানে অথরিটি কমান্ড করা, যেটা স্যার অ্যালেক্স ফার্গুসন করতে পারতেন, সেই জিনিসটা আমার মনে হয় আনস পোস্টেকোগ্লু এবার করতে পারবেন। তার স্কোয়াডে তিনি খুবই যে ফ্ল্যাশি সাইনিং করিয়েছেন তা কিন্তু না। আর্চি গ্রে এসছেন, লুকাস বার্গভাল এসছেন, একজন সাউথ কোরিয়ান আসবেন, তার নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই, তিনি জানুয়ারিতে আসবেন। ডমিনিক সোলাঙ্কি এসছেন, রিচার্লিসনকে একটা মোটামুটি টক্কর দেওয়ার জন্য, তার একটা কম্পিটিশন দেখা যাবে। স্কোয়াডটা ব্যালেন্সড, ব্যাকলাইনে সমস্যা রয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে লিভারপুলের যে ওভারঅল কম্বিনেশন, আর্নে স্লট এসছেন, তার জন্য প্রথম চ্যালেঞ্জ থাকবে ইউর্গেন ক্লপের ওই ফিলসফিটাকে কন্টিনিউ করাটা, যেটা এবং স্লটের একটা নিজস্ব ফিলসফি রয়েছে, সেটা অতিরিক্ত প্রেসার হতে পারে। এই জন্য মনে হচ্ছে টটেনহ্যাম
3 নম্বরে গেলে আমি মোটেও অবাক হব না। আনচ পোস্টেকোগলু কিন্তু লাস্ট সিজনেও প্রথম দিকে কিন্তু একটা ভালো রান দিয়ে শুরু আপনার 3 করেছিলেন। হচ্ছে টটনহ্যাম। আমার হচ্ছে কি লিভারপুল, এই জায়গায় লিভারপুল আসলে পারফর্মার বেশি রয়েছে, যেটা আপনি প্রুভেন পারফরম্যান্স। হ্যাঁ, এখন হয়তোবা এই সিজন এমনও হতে পারে সালার এটা হচ্ছে লিভারপুলের লাস্ট সিজন, ট্রেন্ট আলেকজান্ডারের লাস্ট সিজন হতেই পারে, বাট সেই জায়গায় ভার্জিল ফন ডাইকের লাস্ট সিজন, এবং এই জায়গায় লিভারপুল কিন্তু এখন পর্যন্ত ট্রান্সফার মার্কেটে বড় কোনো জাম্পই আসলে দেয় না। লিভারপুলের কিন্তু নাম্বার 6 অপশনটা এখন বলতে পারেন আপনি ফাঁকাই, কারণ এনজো বলছি কি দুঃখিত, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার তিনি ওই রোলে খেলার চেষ্টা করেছেন, অতটা যে ভালো করেছেন তা না। সোবজলাই ওই রোলের জন্য না। ওয়াতারু এন্দোর পারফরমেন্সটা মনে হয় প্রি সিজন একটু ডিপ করেছে, তাকে ট্রান্সফার আউট করার ব্যাপারেও কথা শোনা যাচ্ছে। এখন এই কয়টা দিনের মধ্যে যদি লিভারপুল ভালো একজন নাম্বার 6 এর খোঁজ না পায়, তবে এটা বোধহয় খুবই ডিফিকাল্ট হয়ে যাবে লিভারপুলের জন্য। তবে আমার সবকিছু 4 নম্বরে কেন অ্যাস্টন ভিলা? হ্যাঁ, অ্যাস্টন ভিলা আপনি টিমটা যদি দেখেন, এখানে বড় একটা মেজর চেঞ্জ যেটা এসেছে সেটা হচ্ছে ডগলাস লুইসের চলে যাওয়া। প্রবলেম নাই, অলি ওয়াটকিন্স সেখানে আসলে রয়েছে, এবং ওনানাকে আনা হয়েছে মিডফিল্ডে, মানে ব্যালেন্স একটা সাইড। টিএলমেন্স তো আগে থেকে আসলে আছে, টিএলমেন্স হচ্ছে কি এই জায়গাটায় রয়েছে, মানে সব জায়গায় এমিলিয়ানো মার্টিনেজের মতো আছে। আমার কাছে মনে হচ্ছে এইবার ওই আন্ডারডগ হিসেবে টপ 4 এ থাকবে হচ্ছে কি মানে উনাই এমেরির আন্ডারে। আচ্ছা, আমি নাবিল খান দাঁড়ান, আপনি তো প্রশ্ন করেই যাচ্ছেন, আপনি নিজে একটু বলুন। এক্স্যাক্টলি সেটাই দেখাতে চাচ্ছিলাম যে আমার প্রেডিকশনটা কি, আমি কেন আর্সেনালকে এবার ভাবছি যে তারা চ্যাম্পিয়ন হবে। আগের দুইবার আর্সেনাল যেভাবে ম্যান সিটিকে তাড়া করেছে, এরপরে আমার মনে হয় এবার তাদের কাজটা হয়ে যাওয়ার সুযোগ আছে। তার কারণ ম্যানচেস্টার সিটিকে এবার আমার কাছে মনে হচ্ছে না তারা অপরাজয়, মানে মনে হচ্ছে না, কথাটা বললে আসলে ভুল হবে। ম্যান সিটির যে সমস্যাগুলো রয়েছে, ওই যেটা কেভিন ডি ব্রুইনার ফর্মহীনতা, আমি ফর্মহীনতাই বলবো, বয়সের সঙ্গে দুটো। আলভারেজ না থাকলে আপনি এইরকম একটা লম্বা সিজনে কি করবেন আমি জানি না। কেন তাহলে আর্সেনালকে, বুকায়ো সাকার যে পয়েন্টটা তুলেছেন খুব ইন্টারেস্টিং, ঠিক আছে, কিন্তু এই যে মিকেল আর্তেতা যিনি গত 2 বছর ধরে, আগেরবার আমার মনে হয় না যে আর্সেনাল আসলে সিটির এত কাছাকাছি যাবে, মাত্র 2 পয়েন্টের গ্যাপে তারা শেষ করেছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আর্সেনাল প্রায় লিগটা জিতে যাচ্ছিল। মনে রাখা দরকার যে আর্সেনাল কার সঙ্গে জানি পয়েন্টটা হারালো, নিউক্যাসলের সাথে কি লাস্ট সিজন নাকি এর আগের সিজন, একটা ক্রুশাল ম্যাচে তারা পয়েন্ট হারিয়ে ওখানে আসলে তারা গ্যাড়া কলের ভিতরে পড়ে গেল, নইলে গতবার খুব ভালো সুযোগ ছিল। এই কারণে আমি আর্সেনালের উপর আমার মনে হচ্ছে। আর দেখেন, মানে আপনি হচ্ছে গ্র্যাজুয়ালি আর কি আর্সেনাল উঠছে, মানে সিঁড়িটা ধরে এরিক টেন হ্যাগ যে কথাটা বলেছেন যে এরাস কাম টু এন এন্ড, ঠিক আছে, 4 নাম্বারটা নিয়ে বলুন কেন ম্যানচেস্টার ইউনাইটেড করি, আপনি আপনার কি ওই যে আবেগ কাজ করে না, বিবেক কাজ করে না? দেখেন, আমি বলি ম্যানচেস্টার ইউনাইটেডকে কেন 4 নম্বরে রেখেছি। হ্যাঁ, 4 নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডকে রাখার কারণটা হচ্ছে, দেখেন যে সাইনিং গুলো ইউনাইটেড করিয়েছে প্রত্যেকবারই করে, ঠিক আছে, গেলবারও আমি 4-এর ভেতরে টপ 4-এ তাদেরকে রেখেছিলাম। এরিক টেন হ্যাগকে যখন রাখাই হয়েছে এবং তিনি থাকছেনও, আমার মনে হয় এটা তার দল। জার্গজি বলেন, ডিলিক্ট বলেন, মাজরাউই বলেন, এই প্লেয়াররা তার জন্য খেলবে বলে আমার বিশ্বাস, এবং এই দলটাকে সম্ভবত এরিক টেন হ্যাগ আর কাউন্টার অ্যাটাকিং ফুটবলে খেলাতে চাইবেন না, এইরকম প্লেয়ার নেই। ডিলিক্ট আর লিসান্দ্রো হয়তো এখান থেকে মানে অ্যাটাকটা বিল্ড আপের সূচনাটা করবেন। মিডফিল্ডে আমার কাছে মনে হচ্ছে না যে খুব বড় কোনো সংকট, মিডফিল্ডে খানিকটা সংকট আছে, মানে বলতে পারেন আপনি যে কাসেমিরো আসলে ওই ধারের জায়গায় নাই। আপনি কাকে রাখবেন? আপনি ওই জায়গায় আমি অ্যাস্টন ভিলাকে রাখবো না, আমি ওই জায়গায় টটেনহামকে রাখবো না। আমার কাছে মনে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এইটা টপ 4-এ থাকতে পারে। মানে এখানে আপনার কিছুটা ওই আবেগ কাজ করেছে, কিছুটা আপনার পয়েন্ট আছে, এর বাইরেও আর কি একটা না, তিনি বিবেকেরও কাজ, বিবেকের যুক্তিও দিয়েছেন, সেটার সাথে আবেগের ঠিক আছে। তবে কাসেমিরোর কাছে ওই কমান্ডটা এক্সপেক্ট করাটা মনে হয় একটু বেশি হয়ে যায় আসলে, একটু বেশি, কিন্তু মানে একটা সিজনই তো খারাপ গেছে কাসেমিরোর, একটা সিজন খুব আহামরি বয়সও না, একটা সিজনই খারাপ গেছে। যার ভেতরে মাল থাকে এটা বের করা, মানে এই মালটা আসলে কাজে দেয়। কাসেমিরো জাত প্লেয়ার, এবং দলের যখন প্রয়োজন, আমার মনে হয় এই সিজনে তিনি যদি ফিটনেসের সমস্যা না থাকে, তার ফর্মটা রিগেইন করতে খুব ঝামেলা হওয়ার কথা না। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমরা তো ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে প্রেডিকশন করা টাফ, হ্যাঁ অবশ্যই টাফ, দুটা ক্লাব নিয়ে প্রেডিকশন করা টাফ। সেটা হচ্ছে একটা ম্যানচেস্টার ইউনাইটেড আর একটা মানে অর্ধশত প্লেয়ারের ক্লাব চেলসিকে নিয়ে আমরা কোনো কথা বললাম না। চেলসির জন্য আমরা নীরবতা পালন করি, এটাই আসলে ভালো। 7th। আচ্ছা, আপনাদের প্রেডিকশন কি সেটা আমরা জানতে চাই, তাই না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.